আমরা যে কাপড়গুলো পরি তার উপর যে সুন্দর নকশাগুলো থাকে সেগুলো নিয়ে কি কখনো ভাবা হয়েছে? এগুলোরও কিন্তু একটা নিজস্ব ভাষা আছে। আর এটা শুধু দেখতে সুন্দর তাই না, এর পেছনে লুকিয়ে আছে বিশাল এক ইতিহাস। তো প্রশ্ন হলো, এই যে প্রতিদিন আমরা এত সুন্দর সুন্দর ডিজাইনের কাপড় দেখি, এগুলো আসলে আসে কোথা থেকে? এর শুরুটা কোথায়? দেখুন, এগুলো কিন্তু শুধু সাজসজ্জার জন্য নয়, এর চেয়ে অনেক বেশি কিছু। প্রত্যেকটা ডিজাইনের পেছনে একটা গল্প থাকে, একটা ইতিহাস, একটা পুরো সংস্কৃতি জড়িয়ে থাকে। একটা খুব সুন্দর কথা আছে জানেন, যে নকশা হলো কাপড়ের ভাষা। এটা সৃজনশীলতা, সংস্কৃতি আর ব্যবসার মধ্যে একটা সেতুর মতো কাজ করে। আর ঠিক এই ধারণাটা নিয়ে আমরা আজকে কথা বলবো। তাহলে আর দেরি কেন, চলুন আজ কাপড়ের এই লুকানো ভাষাটা পড়ার চেষ্টা করা যাক। আচ্ছা, তো সবার আগে যেটা বুঝতে হবে সেটা হলো গঠন থেকে নকশা, মানে কিভাবে কাপড়ের বুননটাই নিজেই একটা ডিজাইন তৈরি করে ফেলে। যেমন ধরুন চেকস বা স্ট্রাইপস, একটু খেয়াল করলেই বোঝা যাবে এই নকশাগুলো কিন্তু কাপড়ের উপর আলাদা করে প্রিন্ট করা হয় না, এটা একদম বুননের সময়ই তৈরি হয়ে যায়। আর মজার ব্যাপার কি জানেন, এই একই চেক ডিজাইন কিন্তু দুইটা ভিন্ন সংস্কৃতিতে এর মানে কিন্তু একদম আলাদা। যেমন একদিকে স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী টার্টার্ন, কত জটিল, কত রঙের, এটা তাদের বংশের পরিচয় বহন করে। আবার অন্যদিকে আমেরিকার খুব সাধারণ ফ্ল্যানেল শার্টের বাফেলো চেকস, মাত্র দুটো রং, কিন্তু এটাও একটা আইকন। এই যে বুননের নকশা, এটার কিন্তু একটা প্র্যাকটিক্যাল দিকও আছে। যেমন স্ট্রাইপস, এটা আমাদের দেখতে কেমন লাগবে তার উপরও প্রভাব ফেলে। আমরা সবাই জানি লম্বা স্ট্রাইপস পরলে একটু লম্বা দেখায়, আর আড়াআড়ি স্ট্রাইপসে একটু চড়া মনে হয়। তো এতক্ষণ আমরা বুননের নকশা নিয়ে কথা বললাম। এবার চলুন দেখি বোনা হয়ে যাওয়ার পর কাপড়ের উপর কিভাবে ডিজাইন যোগ করা হয়। এটাকে সারফেস প্রিন্টিং বলে। প্রিন্টিংয়ের সবচেয়ে পুরনো আর পরিচিত একটা উপায় হলো ব্লক প্রিন্টিং। প্রসেসটা কিন্তু একদম সহজ, যদিও অনেক সময় লাগে। প্রথমে কাঠ বা ধাতুর একটা ব্লকে ডিজাইন খোদাই করা হয়। এরপর সেই ব্লকটা রঙে ডুবিয়ে কাপড়ের ওপর খুব জোরে চাপা হয়, আর এভাবেই একটার পর একটা ছাপ দিয়ে পুরো ডিজাইনটা তৈরি হয়। আরেকটা খুব ইন্টারেস্টিং টেকনিক আছে, নাম ডিসচার্জ প্রিন্টিং। এটাতে যা করা হয় তা হলো রঙিন কাপড়ের ওপর থেকে কেমিক্যাল দিয়ে রং তুলে ফেলা হয়, ফলে একটা ব্লিচড বা হালকা হয়ে যাওয়া প্যাটার্ন তৈরি হয়। আর দারুণ ব্যাপার হলো, ওই কেমিক্যালের সাথে নতুন রং মিশিয়ে অন্যরকম ডিজাইনও বানানো যায়। আর একটা স্টাইলের কথা না বললেই নয়, রেজিস্ট প্রিন্টিং। ইন্দোনেশিয়ার বিখ্যাত বাটিকের কথা তো আমরা সবাই জানি, তাই না? ওটাই এর সেরা উদাহরণ। এখানে মোম জাতীয় জিনিস দিয়ে কাপড় ঢেকে দেওয়া হয়, যাতে ওই জায়গায় রং না লাগে। প্রিন্টিং তো গেল, এবার আসি একদম অন্য একটা জগতে, সুই সুতোর শিল্প, মানে এমব্রয়ডারি, যেখানে খুব যত্ন করে হাতে নকশা বোনা হয়। ভারতে 3 ধরনের এমব্রয়ডারি খুব বিখ্যাত, আর প্রত্যেকটার নিজস্ব গল্প আছে। যেমন পাঞ্জাবের ফুলকারি, নাম শুনেই বোঝা যাচ্ছে ফুলের কাজ। আবার আমাদের বাংলার কাঁথা, যা পুরনো শাড়িকে নতুন জীবন দেয়, আর তাতে ফুটে ওঠে রোজকার জীবনের গল্প। আর একটা হলো কর্ণাটকের কাসুতি, এটা এত নিখুঁত যে কাপড়ের সামনের আর পেছনের দিক দেখতে একদম একরকম লাগে। এই কাজগুলো শুধু নকশা নয়, এর সাংস্কৃতিক গুরুত্ব যে কতটা গভীর তা একটা উদাহরণ দিলেই বোঝা যাবে। বলা হয়, একটা ফুলকারির কাজ শেষ করা মানে একটা মেয়ের নারী হয়ে ওঠার একটা ধাপ পার করা। এমনকি বিয়ের সময়ও কনেরা এটা পরে পবিত্র আগুনের চারপাশে হাঁটে। ভাবা। আচ্ছা, এই যে এতক্ষণ ধরে আমরা নকশা, বুনন, প্রিন্ট নিয়ে কথা বললাম, এর সবকিছুর মূলে কিন্তু একটাই জিনিস, আর সেটা হলো রং, মানে ডাইং বা রং করা। এটাই হলো ফাইবার, সুতো বা কাপড়ের রং যোগ করার প্রসেস। এখানে আসলে যা হয়, রঙের কণাগুলো কাপড়ের আঁশের সাথে একটা কেমিক্যাল বন্ড তৈরি করে, আর এ কারণেই রংটা একদম পাকা হয়ে যায়। একটা সময় ছিল হাজার হাজার বছর ধরে সব রঙই আসত প্রকৃতি থেকে, গাছপালা, পোকামাকড়, এমনকি খনিজ থেকেও। যেমন লালের জন্য মঞ্জিষ্ঠা বা নীলের জন্য ইন্ডিগো। কিন্তু এরপর এলো 1856 সাল। তখন কয়লার আলকাতরা থেকে প্রথম সিনথেটিক রং মোবিন তৈরি হলো, আর এটা পুরো ইন্ডাস্ট্রিকেই বদলে দিল। কারণ তখন থেকেই অনেক বেশি আর টেকসই রঙের ব্যবহার শুরু হলো। তাহলে এত সব কিছুর পর মূল কথাটা কি দাঁড়ালো? এই প্যাটার্নগুলো আসলে কেন এত জরুরি? চলুন কাপড়ের ভেতরের গল্পগুলো আরেকবার দেখে নিই। দেখুন, এই নকশাগুলো 4টা বড় ভূমিকা আছে। 1, এটা আমাদের পরিচয় আর সংস্কৃতির অংশ, যেমনটা আমরা স্কটিশ টার্টানের ক্ষেত্রে দেখলাম। 2, এটা মার্কেট ট্রেন্ড তৈরি করে। পোলকা ডট বা ফুলের ছাপের মতো ক্লাসিক ডিজাইনগুলোই তো ঘুরে ফিরে নতুন করে আসে। 3, এর একটা কার্যকরী ব্যবহারও আছে, যেমন অপটিক্যাল ইলিউশন তৈরি করা বা মিলিটারিদের ক্যামোফ্লাজ। আর 4 নম্বর হলো ইনোভেশন।
নতুন নতুন ডিজিটাল প্রিন্টিং টেকনোলজি তো সৃজনশীলতাকে একদম নতুন একটা লেভেলে নিয়ে যাচ্ছে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের নিজেদের পরনের কাপড়গুলো ওরা আসলে কোন গল্পটা বলছে? একটু ভেবে দেখা যেতেই পারে, তাই না?